হরিশপুর গ্রামের প্রান্তে এক জীর্ণ কুটিরে এক গরিব মাঝি কানাই ও তার মেয়ে আলো বাস করত। কানাইয়ের কাছে নদী পারাপারের জন্য একটা নৌকা ছিল। সেই নৌকার সামান্য আয়ে বাপ মেয়ের দিন চলত। একদিন সকালে কানাই ঘরের বাইরে দাঁড়িয়ে তার মেয়েকে ডাক দেয়, ভালো আলো মা, কোথায় গেলি রে তুই? এই তো বাবা, আমি এসে গেছি। তুমি আমায় কেন ডাকছো? হ্যাঁ রে, এতক্ষণ কি করছিলিস তুই? সেই কখন থেকে তোকে ডেকে চলেছি। আর বলো না বাবা, ঘরে অনেক কাজ ছিল তাই খেয়াল করিনি। বলো কি বলবে? ও, তুমি তো এখন কাজে যাবে। হ্যাঁ রে, তুই তো তা জানিসই, তোর মুখটা না দেখে কি আমি কাজে যেতে পারি? তাই তোকে ডাক দিচ্ছিলাম। আচ্ছা বেশ, তুমি তাহলে সাবধানে যেও, আর বেশি দেরি করো না কিন্তু। কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আরে দাঁড়া দাঁড়া, তুই তো এখন রীতিমতো পাকা গিন্নি হয়ে গেছিস যে। তোর মা মারা যাওয়ার পর থেকে পুরো সংসারের ভার তো তোর একার ওপর। আর আমি তোর বাবা হয়ে তোর জন্য কি বা করতে পারলাম বলতো? বাবা, এসব কথা এখন বাদ দাও তো। তুমি কেন এসব কথা ভাবো বলো তো? তোর তো এখন বিয়ের সময় হয়ে এলো, কিন্তু আমি তোর বিয়ে দেবো কি করে? আমার হাত যে একেবারে শূন্য। তোকে তো বছরে একটা নতুন কাপড়ও কিনে দিতে পারি না। আরে ধুর, রাখো তো ওসব কথা। তুমি আমার বিয়ের চিন্তা করো না। মা কালী যখন আমাদের সঙ্গে আছেন, দেখবে উনিই কিছু একটা ব্যবস্থা করে দেবেন। আর তোমায় একা ফেলে দিয়ে আমি এত সহজে কোথাও যাচ্ছি না। পাগলি মেয়ে আমার, এমন কথা কি বলতে হয় কখনো? বিয়ের যোগ্য মেয়েকে ঘরে বসিয়ে রেখে কোনো বাবা কি নিশ্চিন্তে ঘুমোতে পারে? আর তাছাড়া আমার বিয়ে দিতে যদি তোমার পয়সা খরচ করতে হয়, তাহলে দরকার নেই এমন বিয়ের। কেউ যদি শুধু আমাকে দেখেই পছন্দ করে, তবেই আমি তাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, ও সব নিয়ে তোকে এত ভাবতে হবে না। তুই যা গিয়ে ঘরের কাজ কর, আর আমি যাই কাজে। দেখি আজকে কজনকে নদী পার করাতে পারি। তুমি একদম চিন্তা করো না বাবা, দেখবে মা কালী ঠিক আমাদের সাহায্য করবেন। হ্যাঁ রে মা, আমিও তো ঠিক সেটাই চাই। মা কালী একবার মুখ তুলে তাকাক। এরপর কানাই আর তার মেয়ে আলো যে যার কাজে চলে গেলেন। সারাদিনের পরিশ্রমের পর রাতে দুজনে একসাথে খাওয়ার পর শান্তিতে ঘুমিয়ে পড়লেন। কিন্তু ভোরে ওঠার আগে কানাই মাঝি গভীর ঘুমে স্বপ্ন দেখলেন এক অলৌকিক দৃশ্য। হে কি, আমি কোথায় চলে এলাম? হে কি হচ্ছে এখানে? স্বপ্নে কানাইয়ের ঘরের সামনে এক বিশাল শ্মশান। সেখানে চিতাভস্যের মাঝে চতুর্ভুজা ভীষণ এক নারী মূর্তি। ঘন কালো বর্ণ, আলুলায়িত কেশ, গলায় নরমুণ্ডের মালা, হাতে খড়গ আর সদ্য কাটা অসুরের মুন্ড। রক্তবর্ণ জিহবা বাইরে লক লক করছে। মা কালীর সেই ভয়ঙ্করী অথচ শান্ত মূর্তি দেখে কানাই ভয়ে কাঁপতে লাগলেন। মা, মাগো, হে কি দেখলাম? আমাকে রক্ষা করো। ভয় পাস না কানাই, আমি তোর সব দুঃখ জানি। তোর মেয়ের জন্য তোর দুশ্চিন্তা, তোর অভাব সবই আমার জানা। তোর সব চিন্তা দূর হবে। কিন্তু মনে রাখিস, সব মানুষের মনে লোভ আর অহংকার লুকিয়ে থাকে, কিন্তু তুই তোর সরলতা হারাবি না। ঠিক আছে মা, আপনি যেমন চাইবেন আমি ঠিক তেমনই করব। আর তোর মেয়ে আলো, সে অনেক ভাগ্য নিয়ে জন্মেছে, তাই তাকে নিয়ে চিন্তা করিস না। খুব শীঘ্রই তোর নৌকায় এমন এক যাত্রী পা রাখবে যে তোর জীবন বদলে দেবে। তুই শুধু সরল মনে নিজের কাজ করে যাস। এই কথা বলে মা কালী সেখান থেকে বিলীন হয়ে গেলেন। তার সাথে কানাইয়েরও ঘুম ভেঙে যায়। সে বুঝল মা কালী স্বয়ং তাকে দর্শন দিয়েছেন এবং মায়ের কথা মনে রেখে এক নতুন আশা নিয়ে সে তার দিন শুরু করে। এ কি দেখলাম আমি? মা কালী স্বয়ং আমায় দেখা দিলেন। মা আমি রাজি মা, আমি তোমার আদেশ মাথা পেতে নিলাম। এই সরলতা আমি কোনোদিনও হারাবো না। তুমি শুধু আমার আলোকে রক্ষা করো। এরপর সেই দিন সকালে কানাই নৌকা নিয়ে ঘাটে এসে বসেন। মা কালীর নির্দেশ মনে রেখে তিনি এক বিশেষ যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন।
কিছুক্ষণ পর গ্রামের প্রভাবশালী ব্যক্তি প্রতাপকর্তা ঘাটে এলেন। এই যে কানাই, ওপারে যাবি তো নাকি বসে বসে মাঝি মারবি? আরে প্রতাপ কর্তা, আপনি যে যাবো না কেন? আমি তো এই কাজ করার জন্য এখানে আছি। আসুন আসুন, এদিকে আসুন, এইদিকে নৌকায় পা দিন। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তবে শোন, শুধু ওপারে পার করে দিলে হবে না। ওপারে আমার শহর থেকে আসা ভাগ্নে অপেক্ষা করছে, তাকে আনতেই যাচ্ছি। তাই তাকেও তুলে আবার এই পারে নিয়ে আসতে হবে কিন্তু। সে আর বলতে, যতবার বলবেন ততবারই যাব। চলুন কর্তা, ওপারে গিয়ে আপনার ভাগ্নেকে নিয়ে আসি। প্রতাপবাবু যখন কানাই নৌকায় বসে নদী পার হচ্ছিলেন, ঠিক এমন সময় কানাই মনে মনে মা কালীর সেই কথা ভাবে। আমি খুব শীঘ্রই এমন এক যাত্রীর দেখা পাবো যে আমার জীবন বদলে দেবে। বুঝলি কানাই, আমার এই ভাগ্নে শহর থেকে এসেছে, শহরে চাকরি করে। ছোট থেকে তো এখানে আসতেই পারেনি, এবার ছুটি পেতেই সোজা আমার কাছে গ্রামে চলে আসছে। এখানে সে বেশ কিছুদিন থাকবে বলছে। বলেন কি কর্তা, এ তো খুব খুশির খবর। হ্যাঁ রে হ্যাঁ, আর শোন, ছেলেটা নাকি নদী সমুদ্র খুব ভালোবাসে। তাই ভাবছি গ্রামে যখন আসছে তখন তাকে রোজ বিকেলে নদী ঘুরে দেখাবো। তুই কি রোজ একবেলা আমার ভাগ্নেকে নৌকা করে নদীতে বেড়াতে নিয়ে যেতে পারবি? একদম পারবো কর্তা, কেন পারবো না? আপনি শুধু একবার বলবেন, আপনার ভাগ্নেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া তো আমার কর্তব্য। আরে ওই তো দেখ, ওই যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, ওটাই আমার ভাগ্নে। জলদি নৌকাটা ভিড়িয়ে দে কানাই, আর দেরি সইছে না আমার। কানাই নদীর পাড়ে নৌকাটি ভিড়িয়ে দেয়, আর প্রতাপবাবু দ্রুত পাড়ে নেমে তার আদরের ভাগ্নের দিকে এগিয়ে যান। ও আমার অয়ন, দেখেছিস কানাই, আমার ভাগ্নেকে দেখেছিস? একেই বলে শহরের ছোঁয়া, এই না হলে প্রতাপের ভাগ্নে। আমার বুকটা আনন্দে ছলকে উঠছে রে। জেঠু, তুমি যে এত দূর থেকে এলে সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আরে ধুর পাগল, এসব কথা হবে এখন। চল চল, পথে দাঁড়িয়ে আর এত কথা বলতে হবে না, বাড়ি চল। তারপর না হয় দুজন মিলে একসাথে অনেক গল্প করব। এরপর প্রতাপবাবু তার ভাগ্নে অয়নকে সঙ্গে নিয়ে সেই নৌকা করে আবার গ্রামের বাড়ির দিকে রওনা দিলেন। পরদিন সকালে নদীর সৌন্দর্য দেখানোর জন্য প্রতাপবাবু নিজেই কানাইয়ের বাড়িতে এসে হাজির হলেন। কানাই, আরে ও কানাই, কোথায় তুই? পুরো গাঁয়ে তো তোর খোঁজ নিয়ে কোথাও খুঁজে পাচ্ছি না। বাড়িতে কি গুপটি মেরে বসে আছিস নাকি? কাল তোকে বললাম যে আমার ভাগ্নেকে নৌকা করে ঘোরাতে হবে, সে কাজের কথা কি হলো শুনি? কিছুক্ষণ পর কানাইয়ের মেয়ে আলো ঘর থেকে বেরিয়ে এলো এবং প্রতাপবাবুর সামনে এসে দাঁড়ালো। কি রে আলো, তোর বাবা কোথায়? কাল যে তাকে বলেছিলাম আমার ভাগ্নেকে নৌকায় চড়াতে হবে, তার কি হলো? আসলে প্রতাপ দাদু, আমার বাবার কাল রাত থেকে ভীষণ জ্বর, শরীরটাও ভীষণ খারাপ ওনার। সকাল থেকে বিছানা থেকে উঠতেই পারছে না। এখন কি করে নৌকা বাইতে বলবো বলুন তো ওনাকে? হ্যাঁ, এখন কি হবে তাহলে? আমি যে ভাগ্নেকে বলে এলাম আমি নৌকার ব্যবস্থা করে তাকে ঘোরাতে পাঠাবো। হঠাৎ করে আমি এখন নৌকার মাঝি কোথায় পাবো শুনি? বাবা তো অসুস্থ, সেজন্য নৌকা বাইতেও পারবে না, আর দুটো পয়সাও হবে না। দুটো পয়সা না হলে বাবাকে আমি ঔষধ কিনে খাওয়াবো কি করে? আমি বরং যাই নৌকা বইতে, যদি 2টা পয়সা পাই তাহলে অন্তত বাবাকে ঔষধ খাওয়াতে পারবো। ও প্রতাপ দাদু, আপনি আপনার ভাগ্নেকে পাঠান, আমি তাকে নৌকা করে পুরো নদী ঘুরিয়ে দেখাবো। কি, তুই আমার ভাগ্নেকে নৌকা করে পুরো নদী ঘুরিয়ে দেখাতে পারবি তো? শেষে আবার আমার ভাগ্নেকে নদীতে ডুবিয়ে মারবি না তো? এ কি যে বলেন না প্রতাপ দাদু, আমি হলাম মাঝির মেয়ে, ছোট থেকে বাবাকে নৌকা বইতে দেখেছি, কতবার নিজেও নৌকা বইয়েছি। আমি খুব ভালো নৌকা বইতে পারি, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, মাঝির মেয়ে তো তুই। ঠিক আছে, আমি আমার ভাগ্নেকে পাঠিয়ে দিচ্ছি, সাবধানে নৌকা করে পুরো নদী ঘুরিয়ে দেখাস। এরপর প্রতাপবাবু মন খারাপ না করে নিজের বাড়িতে ফিরে যান। তিনি তার ভাগ্নে অয়নকে নদীর পাড়ে পাঠিয়ে দিলেন। সেখানে গিয়ে একটি নৌকার উপর যখন সে আলোকে দেখল, সে বেশ অবাক হয়ে গেল। এ কি মেয়ে, তুমি নৌকা বইবে নাকি? তা তুমি কি সত্যি নৌকা বইতে পারো? একবার বিশ্বাস করে উঠে দেখুন না, যদি ডুবেও যাই তখন আপনি না হয় আমাকে বাঁচানোর দায়িত্ব নেবেন। ঠিক আছে, একবার না হয় তোমার কথায় বিশ্বাস করলাম,
তোমাকে দেখে বেশ ভরসা খুঁজে পেলাম। কৌতূহল আর এক স্নিগ্ধ ভালো লাগা নিয়ে প্রতাপবাবুর ভাগ্নে অয়ন নৌকাটিতে উঠে পড়ল, আর কানাইয়ের মেয়ে আলো সেই নৌকা বেয়ে ঘুরে বেড়াতে লাগলো। আর দেখতে দেখতে অয়ন আলোর নৌকা চালানো দেখে মুগ্ধ হয়ে গেল। বাহ, তুমি তো বেশ ভালোই নৌকা চালাতে পারো। এই নরম হাতে এত ভালো নৌকা বইতে শিখলে কোথায় শুনি? যে কোনো কাজে দক্ষ হতে গেলে দরকার পরিশ্রম, আর এই নৌকা বইতে পারাটাও আমার কাছে তেমনই। ছোট থেকে বাবাকে বহুবার দেখেছি, সেই থেকে আস্তে আস্তে পাকাপাকি ভাবে শিখেও নিয়েছি। বাহ, দারুণ কথা বলতেও পারো তো তুমি। তা তোমার নাম কি? আমার নাম আলো। আর আপনার নাম কি? অয়ন। আমার নাম অয়ন। বাহ, এ তো আমার নামের সাথে অনেকটা মিল। অয়ন আর আলো, কি সুন্দর মিলছে দেখছি, যেন একে অপরের পরিপূরক। এইসব বলবেন না, শুধু শুধু আমাদের সাথে আপনার তুলনা করে নিজেকে ছোট করবেন না কর্তাবাবু। আর তাছাড়া প্রতাপ দাদু এইসব শুনতে পেলে নিশ্চয়ই অনেক রাগারাগি করবে। তার মানে বোঝা যাচ্ছে প্রতাপ জেঠুকে তোমরা বেশ ভয় পাও। তবে আমাকে কি একটু ভয় পাও না আলো? ভয় পেলে কি আর আপনাকে এতটা পথ নিয়ে যেতাম? আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তেমনি কিছু। চলুন, আপনাকে আজ একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব। তাহলে চলো। আর এভাবে অয়ন আর আলোর মধ্যে দীর্ঘ সময় ধরে আলাপচারিতা চলতেই থাকে। আর দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। তবে বন্ধুত্ব শীঘ্রই এক দুরন্ত ভালোবাসার দিকে মোড় নিল। একদিন বিকেলে নৌকা ঘাটে বসেছিল আলো, আর সেই সময় অয়ন সেখানে আসে। তোমার তো ফেরার দিন এগিয়ে আসছে, তাই না অয়ন? তুমি কি করে জানলে আলো? তা তুমি কি চাও আমি ফিরে যাই আলো? আমি চাই না, কিন্তু এটাই তো বাস্তব। তোমার মতো মানুষের কাছে এই গ্রাম তো কেবলই কদিনের ছুটি। আমাদের মতো সাধারণ মানুষ কি আর তোমার মনে ধরবে? এসব তুমি ভুল বলছো আলো। এই গ্রাম, এই নদী আর তুমি, এসব ছেড়ে যেতে আমার একদম মন চাইছে না। আসলে তোমার সাথে আমার এমন এক বন্ধন তৈরি হয়ে গিয়েছে, যাকে কোনো নাম পর্যন্ত আমি দিতে পারিনি। নাম দিয়ে আর কি হবে? যা হওয়ার নয় তার জন্য মায়া বাড়িয়ে শুধু কষ্টই বাড়ে। বিদায় নাও অয়ন। আলো, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। আমি তোমাকে বিয়ে করে শহরে নিয়ে যেতে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি আলো, আমায় ফিরিয়ে দিও না। এমন সময় হঠাৎ ঘাটে এসে উপস্থিত হন প্রতাপ বাবু। তিনি আড়াল থেকে তাদের সব কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। অসম্ভব, এসব তুই কি বলছিস? বংশের মান সম্মান কি তুই বিসর্জন দিবি নাকি? একটা মাঝির মেয়েকে তুই আমাদের বাড়ির বউ করবি, বিয়ে করবি? আমি এক্ষুনি তোর বাবা মাকে খবর দিচ্ছি, তারা এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর কিছুদিন পর প্রতাপবাবুর বাড়িতে অয়নের বাবা রমেশ এবং মা মালতী আসেন। আর প্রতাপবাবু ততক্ষণে রাগে কাঁপছেন, আর অয়ন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রয়েছে। আমি সবটা শুনেছি অয়ন, এখন শুধু একটাই কথা জানতে চাই, তুমি কি ওই মেয়েটাকে তোমার জীবনের পথে চিরকালের সঙ্গী হিসেবে দেখতে চাও? হ্যাঁ বাবা, আমি ওকে সত্যি ভালোবাসি। ওকে আমি আমার জীবন সঙ্গিনী বানাবো। আমাদের ভালোবাসার সম্পর্ক কোনো সামাজিক ভেদাভেদ মানে না বাবা। দেখ দেখ ভাই দেখ, তোর ছেলে ওই মাঝির মেয়েকে বিয়ে করবে বলে কি সব বলে চলেছে। ভাগ্নে, তুই সহজ সরল মানুষ, তুই এসব কি বুঝবি? ওসব তো তোকে ফাঁদে ফেলার চেষ্টা। ওই মেয়েকে তো এ বাড়ির বউ হিসাবে আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। এই কথা শোনা মাত্রই রমেশ তার বড় ভাই প্রতাপ কর্তার দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় নিজের বক্তব্য তুলে ধরেন। দাদা, ব্যাগগেমি করো না। আমি ওই গ্রামের এক গরিব মেয়েকে ভালোবেসেছিলাম বলেই তুমি আমাদের তাড়িয়েছিলে। তাই তো শহরে গিয়ে প্রতিষ্ঠিত হলাম এবং অয়নকেও মানুষ করলাম। তোর এই পুরনো প্যাঁচাল রাখ রমেশ। তুই ভালোবাসার নামে যে কাজ করেছিস তাতে আমার বংশের সম্মান ধূলিসাৎ হয়েছিল। তোকে তাড়াইনি, তোকে আমি সঠিক পথে আনতে চেয়েছিলাম, তুই নিজেই পথ বেছে নিয়েছিলি। দাদা, তুমি যাই বলো, তোমার সেই তাড়ানোতেই আমরা আজ নিজের পায়ে দাঁড়িয়েছি। আর আমি গরিব ঘরের মেয়ে বলে ভালোবাসার নামে কোনো ভুল করিনি। আমরা একে অপরের প্রতি কর্তব্য করেছি, একটা সুন্দর সংসার গড়েছি। ঠিক বলেছ মালতী, আমরা আজ নিজেদের পরিশ্রমে প্রতিষ্ঠিত।
তোমার সম্পত্তির দিকে আমাদের কোনো লোভ নেই, কিন্তু গরিব বলে যে ভালোবাসা অন্যায় নয় সেটা প্রমাণ করতেই আমরা অয়নকে এমনভাবে মানুষ করেছি। তুমি অয়নের বিয়ে নিয়ে যে বড় লোকার জমিদারি স্বপ্ন দেখছো তাতে আমি আপত্তি জানাচ্ছি। প্রতাপবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে নিজের অতীত ভেসে উঠল। তিনি বুঝলেন তার ছোট্ট ভাই রমেশ ঠিকই বলেছে। না না ভাই, এক ভুল আমি আর দ্বিতীয়বার করব না। তোদের যখন কোনো আপত্তি নেই তখন আমারও কোনো আপত্তি নেই। তাহলে আর দেরি কিসের? আমার ভাগ্নের বিয়ে এই গ্রামে ধুমধাম করে দেব। এরপর অয়ন এবং আলোর বিয়ের দিনক্ষণ পাকা হলো। প্রতাপকর্তা ধুমধাম করে ভাগ্নের বিয়ের ব্যবস্থা করলেন। গ্রামের মানুষজন এই বিয়েতে আনন্দ করার জন্য প্রস্তুত হলো। এর কিছুদিন পর এক গভীর রাতে কানাই যখন ঘরে শুয়েছিল, সেই রাতে আবারও তার স্বপ্নে এলেন স্বয়ং মা কালী। কানাই, তোর সরলতা আর নিঃস্বার্থ ভালোবাসা আমাকে সন্তুষ্ট করেছে, তাই আমি তোর মেয়েকে রক্ষা করেছি এবং তার জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করেছি। আমার দেওয়া এই ঐশ্বর্য অহংকারে নষ্ট করিস না, শুধু মন দিয়ে আমাকে স্মরণ করিস। মা কালী এই বলে মিলিয়ে গেলেন। ভোরবেলা কানাই ঘুম থেকে উঠে দেখেন তার জীর্ণ কুটিরের বাইরে একরাশ নতুন কাঠের গুঁড়ি আর এক নতুন মজবুত নৌকা রাখা আছে। গ্রামের মানুষজন অবাক হয়ে গেলেন। কানাই বুঝলেন মা কালী শুধু কথা নয়, আশীর্বাদও করেছেন।